নিচে নেমে আমার এক বন্ধুকে কল দিলাম, ও বাইক নিয়ে আসলো। তখন ওকে ফুল কাহিনী বললাম। তখন ও বললেন, নীরব একটা কাজ কর, পকেট থেকে ফোনটা বের কর। আমি ফোন বের করলাম, ওর হাতে দিলাম। ও ফোন ঘেটে বললো, এটা কি? আমি বললাম সেটিং। বলতে, তোর ফোনে সেটিং আছে কিন্তু তোর লাইফে সেটিং নাই। দুর্দান্ত এক পারফর্মারকে ডাকছি, সে নোয়াখালীর মুখকে উজ্জ্বল করেছে। জামিল ভাইয়ের জন্য আমরা স্পেশালি তাকে আমরা তুলে রেখেছি যে এই পর্বে সে থাকবে। আসে সোনাইমুড়ি নোয়াখালী থেকে আবিদ হাসান নীরব। আসসালামু আলাইকুম। হ্যাঁ। আসসালামু আলাইকুম রনি ভাই। হ্যাঁ, মেন্টরস। তো আমি সকালে ফ্রেশ হয়ে নাস্তা খেতে বসছি, খাওয়া শুরু করব। হঠাৎ আম্মু ভিতর থেকে কান্না করতে করতে এসে আমাকে বকাবকি শুরু করছে। নীরব, তুই জীবনে ভালো হবি না, তোর দ্বারা কিছু হবে না, আমার মনে হয় তোর ভবিষ্যৎ অন্ধকার। আমি বুঝতেছি না আমি কি করছি। আম্মু কখনো এরকমভাবে আমাকে বলে নাই। আম্মু, আমি কি করছি? তুই ওয়াশরুম থেকে বের হয়ে লাইট অফ করস নাই। কিন্তু আমি কথাগুলো সিরিয়াসলি নিয়েছি। আমার দ্বারা কিছু হবে না, আমার ভবিষ্যৎ অন্ধকার। আম্মু তো বুঝাইছে হয়তো আমাকে জীবনে কেউ পছন্দ করবে না, আমার বিয়ে হবে না। সিরিয়াসলি নিলাম। আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে আমার গার্লফ্রেন্ডকে কল দিলাম। কল দিয়ে বললাম, শোনো, তোমার বাসায় তাড়াতাড়ি আমাদের কথা জানাও, আমাদের বিয়ে করতে হবে, আমাকে বাসা থেকে চাপ দিচ্ছে। ও বলে, দেখো, এখন বিয়ের কথা বললে আমার মা বাপ মেনে নিবে না। আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। বললাম, যখন প্রেম করছো তখন মা বাবা কই ছিল? গ্রামের বাড়িতে। আমার মাথা খারাপ হয়ে গেছে ভাই, আমি ব্রেকআপ করে নিলাম। এরপর বাসা থেকে বের হয়ে যাচ্ছি, আমি পিছন থেকে বলতেছি, কি রে কই যাচ্ছস? আমি বললাম, ভবিষ্যতের সন্ধানে। তখন আম্মু বললো, তুই ভবিষ্যৎ খুঁজতে যাচ্ছস, তুই চোখ বন্ধ কর, এখনই দেখতে পাবি। আম্মুর কথা মতো আমি চোখ বন্ধ করলাম। সত্যি ভাই, আমি আমার ভবিষ্যৎ দেখছি, অন্ধকার। এরপর আমি নিচে নামতেছি সিঁড়ি দিয়ে, হঠাৎ একটা মেয়েকে দেখলাম। ভাবলাম ওকে প্রপোজ করে দেখি। প্রপোজ করলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ ও এখন আমার বাসার সব কাজে আম্মুকে হেল্প করে, আমার রুম গোছায়। বিশ্বাস করেন আমিন ভাই, ওই দিন এত মেকআপ করছে আমি বুঝতেই পারি নাই ও আমার বাসার কাজের মেয়েটা ছিল। নিচে নেমে আমার এক বন্ধুকে কল দিলাম, ও বাইক নিয়ে আসলো। তখন ওকে ফুল কাহিনী বললাম। তখন ও বললেন, নীরব একটা কাজ কর, পকেট থেকে ফোনটা বের কর। আমি ফোন বের করলাম, ওর হাতে দিলাম। ও ফোন ঘেটে বললো, এটা কি? আমি বললাম সেটিং। বলতে, তোর ফোনে সেটিং আছে কিন্তু তোর লাইফে সেটিং নাই। এরপর আমি বললাম, আমরা পার্কে যাবো। ওর বাইকের পিছনে উঠলাম। ও বাইক চালানো শুরু করলো। আমার মনে হয় আমার লাইফের দ্বিতীয় ভুল ছিল ওর বাইকের পিছনে ওঠা। ও বাইক চালানো শুরু করছে, এমনভাবে চালাচ্ছে মনে হয় ও বাসা থেকে বলে আসছে, আজকে এক হয় আমি আসবো, নাহলে খবর আসবে। ও বাইক এরকম ভাবে চালাচ্ছে, মানে ও এমনভাবে বাইক চালাচ্ছে, লাইফ ইজ এ ভিডিও গেম। ও বাইক চালাচ্ছে না, ও ভিডিও গেম খেলতেছে। আর মরলে সমস্যা নেই, ও আবার 3বার লাইফ পাবে। এবার পার্কের সামনে গিয়ে থামলাম, আমি নামলাম। ও বললো, তুই যা, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতেছি। বললাম, গার্লফ্রেন্ড? তোমার গার্লফ্রেন্ড আছে? বলে, হ্যাঁ। বললাম, কেমন, বয়স কত? বলে, 13 বছর। আমি বললাম, কেমন? বলে যে অনেক হট। 13 বছরের মেয়ে হট? বললাম, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নে, মনে হয় জ্বর আসছে। এরপর আমি পার্কের ভিতরে গেলাম। ঢুকতে একটা মেয়েকে পছন্দ হয় আমার। আমি ওর সামনে গেলাম, গিয়ে বললাম, আই লাভ ইউ। ও একটা থাপ্পড় মেরে দিছে। আমি তাও থামি নাই, আবার বলছে আই লাভ ইউ। ও আমাকে জুতা দিয়ে মারতে শুরু করছে। আমি থামি নাই, আবার আই লাভ ইউ করছে। ও আমাকে নিচে ফেলে দিছে লাথি দিয়ে। আমি তাও থামি নাই, উঠে দাঁড়াই, ময়লা পরিষ্কার করতে করতে বললাম, তারে কি আমি অ্যান্সারটা না ধরে নিব? এরপর মন খারাপ করে অনেকক্ষণ বসে থাকলাম। এরপর গার্লস স্কুল ছুটির সময় হলো, আমি স্কুলের সামনে গেলাম। অনেক মেয়েকে দেখলাম, একটাকে পছন্দ হলো। ওর সামনে গিয়ে বললাম, আপনার নাম কি? বললো, প্রিয়া। বললাম, প্রিয়া, আই লাভ ইউ। ও জান বলে একটা চিৎকার দিল। বললাম, ভাই মাত্র প্রপোজ করছে, এখনই রাজি হয়ে গেছে? পরে দেখি না, ওর বয়ফ্রেন্ডকে রাখছে পিছন থেকে। ওর বয়ফ্রেন্ড আসি ভাই আমার এমন মাইট দিচ্ছে, আমার নিজের জানি বেরোয় যেতে নিছিল। এরপর আবার পার্কে গেলাম, অনেকক্ষণ বসে থাকছে, আমার খুব মন খারাপ লাগতেছে। ভাবলাম কি করা যায়। এরপর ফোন বের করে হাসো দেখা শুরু করলাম। এরপর মনটা একটু ভালো লাগতেছে, আমি হাসতেছি। আমার হাসি থেকে দূর থেকে একটা আমি আমার দিকে হাসতে হাসতে আসতেছি। আমি ফোন রেখে দাঁত বের করে ওর দিকে তাকে হাসতেছি। ও কাছে আসলো, বললো, আমি চাই আপনি খুব শীঘ্রই একদিন আমার সাথে একান্তে দেখা করেন। আমি বললাম, কেন, আপনি কি সিঙ্গেল? বলে যে, না, আমি ডেন্টিস্ট। এটা নতুন কিছু না, এই দাঁত নিয়ে ভাই আমি অনেক প্যারায় আছি। আমার জীবনে প্রথম প্রেম, দীর্ঘ 10 দিনের প্রেম, আমার ব্রেকআপ হয়ে গেছে। কিভাবে জানেন? 10 দিনের দিন আমি ভুলে দাঁত বের করে হেসে দিয়েছিলাম, মেয়েটা বেহুশ হয়ে গেছে। আমার মনে হয় কি জানেন, আমি এক প্লেট বিরিয়ানি আর আমার দাঁত হচ্ছে এলাচি। আমি হলাম একটা কাবাব, আমার দাঁত হলো কাবাব মে হাড্ডি। এরপর আমার বন্ধু আসলো ওর গার্লফ্রেন্ডকে নিয়ে। ওর গার্লফ্রেন্ড, আমার বন্ধু যদি আমার ক্লাসমেট, ও আমার 2 বছরের ছোট। ওর গার্লফ্রেন্ড মনে হচ্ছে আবার ওর থেকে 2-3 বছরের ছোট। দেখে মনে হয় ক্লাসের মেয়ে, ক্লাস করতেছিল, টেনে নিয়ে আনছে, এমন এক অবস্থা।
আমরা এক জায়গায় বসলাম, আমার বন্ধু বলতেছে কি খাবে, বলছি না আমি কিছু খাবো না। তখন ওর গার্লফ্রেন্ড বলতেছে ঝালমুড়ি খাবে। তখন ও গেল ঝালমুড়ি আনতে, আমি এই সুযোগে আমার নাম্বারটা একটা 100 টাকার নোটে লিখে বন্ধুর গার্লফ্রেন্ডকে দিয়ে দিলাম। এরপর ঝালমুড়ি আনলাম, আমরা খেলাম। যখন ঝালমুড়ির টাকা আমি দিতে যাব, বন্ধুর গার্লফ্রেন্ড বলতেছে না আমি দিব। তো আমার বন্ধু বলতেছে আমার গার্লফ্রেন্ড রিচ কিড, ওকে দিতে দে। ও আমার 100 টাকাটাই দিয়ে দিছে ঝালমুড়িওয়ালাকে। তখনই রাখছে যে ঝামেলা, কি ঝামেলা ভাবতেছেন? ঝালমুড়িওয়ালা আমাকে এখন ডেলি রাতে কল দেয়, আর কল দিয়ে বলে বাবু ঝালটা কি অনেক বেশি ছিল। তো এরপর আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে দেখতেছি আম্মু আবার আমার উপরে রাগ, আমাকে মারা শুরু করছে। বললাম, আম্মু কি হয়েছে, আবার কি করলাম? এরপর বুঝছি আমি সকালে শুধু ওয়াশরুমের লাইট না, ট্যাপটাও অফ করতে ভুলে গেছি। তো যাওয়ার আগে একটা জিনিস বলতেছে ফারিফ, আপনি আমার একটা কথা রাখতে হবে প্লিজ। আম্মু বলছিল তুই তো ঢাকায় যাবি, আসার সময় মিষ্টি কিছু নিয়ে আনবি। আমি পুরো ঢাকা শহর খুঁজছি, আপনার থেকে মিষ্টি কিছু দেখি না। বাহ, নিজে মিষ্টি ছেলে, শেষ পর্যন্ত মিষ্টি মেয়েতে ল্যান্ড করলো। ওকে, যার এলাকার মানুষ, তার কেমন লাগলো? এটা একটা এটা বলে আমার একটা বিপদে ফেলাই দিচ্ছিস আর কি। মানে নোয়াখালী টু নোয়াখালী বলতে হবে। হ্যাঁ, একে হচ্ছে ভাই তোমার পারফরমেন্স দুর্দান্ত লাগছে, সত্যি কথা। নোয়াখালীতে বলতে নোয়াখালী টু নোয়াখালী, আচ্ছা এটা আবার একটা ইয়ের মধ্যে পড়ে যাবে। আই সিরিয়াসলি বলি ভাইয়া, ভালো লাগছে। আমি মনে হয় ফাইনালের দৌড়ে, ফাইনাল মনে হয় সামনে না? সামনে, হ্যাঁ। সামনে। তুমি ফাইনালের দৌড়ে আগে থাকবে আমার কাছে মনে হইতেছে আর কি। এটা দেশি বলি বললাম না, যে পারফর্মার আমার কাছে তোমার পারফরমেন্স খুব ভালো লাগছে। সামনে আর ভালো করবেন। ওকে, আমিন খান। আমি ছোট্ট একটি কথা বলি যে ওর যখন পারফরমেন্স শেষ করলো তখন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্ট্যান্ড আপ কমেডি পারফর্মার আমাদের ডানে বসে আছে জামিল, সে মুখ দিয়ে বেরিয়ে গেছে সাব্বাস। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু তোমাকে উদ্দেশ্য করে বলে, সে তার নিজের আবেগ কন্ট্রোল করে বলেছে সাব্বাস। এটা কিন্তু অনেক বড় একটা কমপ্লিমেন্ট আমি মনে করি, যে তার মতন একজন পারফর্মার যখন মুখ থেকে সাব্বাস বলে ফেলে, এটা হিউজ ফর ইউ, হিউজ হিউজ হিউজ। এবং তোমার আজকের পারফরমেন্স অনেক স্মার্ট পারফরমেন্স ছিল, অনেক স্মার্ট, অনেক সুন্দর ছিল। বেস্ট অফ লাক। ওকে, শবনম পারিয়া। খুব ভালো ছিল নীরব, খুব ভালো হয়েছে, বেস্ট অফ লাক। তুষার খান। এখন আসলে এমন একটা সময় আসছে, তোমাদেরকে নতুন করে আর কিছু বলার নাই। তোমরা সবাই এমন পারফরমেন্স করে এই জায়গাটায় আসছো, তোমাদের খালি পারফরমেন্স এখন আমরা এনজয় করার জায়গাটা, এবং সেটা আমরা করছি। এটাই হচ্ছে তোমাদের বড় অ্যাচিভমেন্ট, যে তোমরা আমাদেরকে এবং দর্শকদেরকে তোমরা আনন্দ দিতে পারছো। অনেক ভালো ছিল। ওকে, আবিদ হাসান নীরব, তোমার জন্য শুভকামনা থাকলো। নিশ্চয়ই নোয়াখালী এবার বিভাগ হবেই হবে।